পাছে ধুলো লাগে, পাছে ম্লান হয়, হাওয়া যথাসাধ্য ভাসিয়ে নিয়ে যায় তাকে। এক এক দিন জানলা দিয়ে আমার ঘরে এসে থামা, আমি তার আশীর্বাদ দুহাত পেতে নিই। সারা দিন কি যে ঠান্ডা থাকে। অনেক দূরে, অজানা দূরে কেউ একজন আমার জন্যে ফুল রচনা করছে, ভাবতে বুক টলমল করে। একদিন হাওয়া তাকে আমার ঘরে নিয়ে আসবে। সেই দিনটা কত যে মাঠ প্রান্তর হবে। জানলা খুলে রাখো, তোমরা সবাই জানলা খুলে রাখো। ওই ওই হাওয়ায় ফুল বহে নিয়ে আসছে। গায়ে এতটুকু ধুলো রাখেনি ফুল, এতটুকু মলিনতা। ঘরে এসে দেখবে তার জন্যে আয়োজন প্রস্তুত আছে। নমস্কার, সুইনো কবিতা টিউবে আপনাদের সকলকে স্বাগত। আমরা 1 মাস পূর্ণ করলাম। আজকে আমাদের 5ম পর্ব। আজকের এই পর্বটা আমাদের কাছে একটি বিশেষ পর্ব। বিশেষ এই অর্থে, আজকের পর্বে অন্যান্য দিনের মতো 6 জন কবির জায়গায় কবিতা পাঠ করবেন এই সময়ের উল্লেখযোগ্য 12 জন কবি। আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আপনাদের মতামত, ভালো লাগা মন্দ লাগা আমাদের জানাবেন। আজকের অনুষ্ঠানের শুরুতে আপনারা যে কবিতাটি শুনলেন সেটি আমাদের সকলের শ্রদ্ধেয় কবি আলোক সরকারের লেখা। পাঠ করলেন জনপ্রিয় বাচিক শিল্পী সাগরময় চক্রবর্তী। আলোক সরকারের কবিতার মধ্য দিয়ে আমরা তাকে শ্রদ্ধা জ্ঞাপন করলাম। এই পর্বটি আমরা সুইনোর আত্মজন কবি আলোক সরকারকে উৎসর্গ করলাম। আজকে আমাদের সঙ্গে আছেন 12 জন উল্লেখযোগ্য কবি। চলুন দেখে নিই আজকে আমাদের সঙ্গে কারা আছেন। নারায়ণ গঙ্গোপাধ্যায় সম্মানে সম্মানিত কবি উদয়ন ভট্টাচার্য। 70 দশকের গোড়া থেকেই ধারাবাহিকভাবে সাহিত্য চর্চা করছেন। প্রকাশিত হয়েছে 8টি কাব্যগ্রন্থ। সমসাময়িক উল্লেখযোগ্য বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিতভাবে প্রকাশিত হয় তার কবিতা। তিনি একসময় সিঞ্জনী নামক একটি সাহিত্য পত্রিকা সম্পাদনা করতেন। চলুন এখন শুনব কবি উদয়ন ভট্টাচার্যের কবিতা। আমার প্রথম কবিতার নাম রেসকোর্স। সমবেত দর্শক উল্লাস করছে বলির বাজনা, আর সেই কালো ঘোড়া খুর দুটি মাটি থেকে তুলে বলে, এই শেষ, আজ থেকে আর দৌড়ব না। অদৃশ্য জকি বাতাসে তোলে চাবুক, মুখ ডুবিয়ে দিয়ে ঘাসে। ঘোড়াটি তার তীক্ষ্ণ রেশা বাতাসে ভাসিয়ে দিল অনায়াসে। কিন্তু আমাদের এখনো দৌড়তে হবে আরও কিছুদিন। হাঁপড়ের মতো নিঃশ্বাস বাঁচাতে বাঁচাতে ছোটা, থামলেই গুলি, লুকোনো আছে অদৃশ্য বন্দুকের নল। অশ্ব হয়ে আর একটু, আর একটু, আমাকেও সঙ্গে নিয়ে চল। আমার দ্বিতীয় কবিতা, একদিন ধৌলি পাহাড়ে। দয়া নদীর ধারে ধৌলি পাহাড়ে ক্ষমা নামের একটি মেয়ে
দিগন্তের ক্যানভাসে ফুটিয়ে তুলেছিল সূর্যাস্ত। তখন সম্রাট অশোক এসে বললেন, এত রক্ত কেন? ক্ষমা ঋণ ঋণ করে এসে বলল, রক্ত কোথায়, এ তো সূর্যাস্ত, এই দেখুন। বলে সে তার জাদু তুলির স্পর্শে দিগন্ত প্রথমে গোধূলি, পরে কালো করে দিল। হাসির শব্দে ভেঙে যাওয়া খণ্ড পাথরগুলি সম্রাট মাটি থেকে তুলে নিলেন। পাহাড়ে পাহাড়ে ছড়িয়ে পড়ল প্রত্যাশার ঘণ্টার ধ্বনি। নদীর পাশে প্রদীপের আলোয় মানুষেরা খুঁজে নিচ্ছিল নিহত স্বজনের দেহ। তিনি বললেন, এত অন্ধকার? তখনই অনন্য জ্যোৎস্নায় চারদিক ভাসিয়ে উঠে এলো বুদ্ধ পূর্ণিমার চাঁদ, আর সম্রাটের বুকে উঠে এসে পড়ল তীরবৃত্ত হাঁস। সম্রাটের দু চোখ জলে ভরে উঠল। কপিলাবস্তুর রাজপথে, অরণ্যে, পাহাড়ে সময় তখন ফিরে গেছে 70 দশকে। মেঘ ভাঙা রোদ্দুর কাব্যগ্রন্থের কবি তনুজা চক্রবর্তী। তার কথায়, যে কথা তিনি মুখে বলতে পারেন না সে কথা বলবার জন্যই কবিতা লেখেন, মানুষের পাশে থাকবার জন্য তিনি কবিতা লেখেন। আসুন এখন শুনি কবি তনুজা চক্রবর্তীর কবিতা। প্রথম কবিতা, ভাবনা অন্যরকম। কবিগুরু আজ দেশটা দেখুন যাচ্ছে রসাতলে, শব্দ আর জব্দ করতে পারে না সুকৌশলে। একই বৃন্তে দুটি কুসুম কল্পনারা মৃত, শব্দগুলো গজিয়ে ওঠা হঠাৎই যেন ধৃত। কলম শিখেছে নীল চাষ, তাই দাদন মূল্যবান, মসিতে অসি সৃষ্টি করতে কবিরা ভয় পান। অসময়ে মরণ পথে বাতির আলোর হাসি, কলম চায় না এভাবে শুনতে তোমাকে ভালোবাসি। ভালোই লাগে লাল নীল গোলাপ পদ্ম বেশে, আকাশ জানে ভ্রমণ করে ঘুরতে নানান দেশে। নোবেল না হোক শ্রী একটা সাহিত্যই দেবে, অসময়ে মরণের দায় কবি কেন নেবে। দ্বিতীয় কবিতা, ভিড় জমাবো। সকাল বিকেল কার কাছে হাজিরা দেয় মেঘেরা, ওদের অর্বাচীন কর্মকাণ্ডে ভিড় জমানোয় আনন্দ ছিল। আজ ভিড় জমলেই মনে হয় একটা শূন্যস্থান তৈরি হলো। এবার কার গেল, নতুন কিছু ভাবতে হবে। ভিড় জমবে ধানের শীষে, ফুলের বনে, রক্ত দেখে মূর্ছা যাবে মাছি। আকাশ থেকে নজর রেখে শকুনেরা ঝাপটাবে না ডানা। লালা ঝরা ঠোঁটে আওয়াজ তুলে উল্লাস বলবে না কেউ। তখন আবার মেঘের ভিড়ে হারিয়ে যাব। ভিড়ের থেকেই তুলে আনবো অসময়ে ঝরা ঘুমন্ত কুড়িদের, বলবো চল ফুটতে হবে। তৃতীয় কবিতা, চরকা। সেই গল্পটা আজ না চাইতেই উঠে এলো। তার নাম রেখেছি যাযাবর। পূর্বপুরুষের মুখ ঘুরে আমার সন্তানের কানে যার বাস, মুখ আর কানের মাঝে বারবার যাতায়াত করে গল্পটা নিজেকে রূপান্তরিত হতে দেখেছে। জীবন বদলায়, গল্পটা গল্পই থাকে। চাঁদে চরকার সুতো কাটা বুড়ো বুড়ির দল আজও সুতো কেটে চলেছে। প্রযুক্তি আকাশ ছুঁয়েছে, ছুঁতে পারেনি চরকা। গল্প বাঁচে প্রজন্মের ঠোঁটে ভালোবাসার বীজ বুনে। নমস্কার। কেতকী পত্রিকার সম্পাদক এবং সুপরিচিত কবি মোহিনী মোহন গঙ্গোপাধ্যায়ের সুযোগ্য পুত্র কবি বিপ্লব গঙ্গোপাধ্যায়। কিন্তু তার পরিচয় তার নিজের কবিতায়। ছোটবেলা থেকেই সাহিত্য জগতে তার প্রবেশ। কবিতার পাশাপাশি সাহিত্যের সব শাখাতেই তার অবাধ বিচরণ। প্রকাশিত হয়েছে 11টি গ্রন্থ, পেয়েছে নানা সম্মান। এখন শুনব বিপ্লব গঙ্গোপাধ্যায়ের কবিতা। আমার প্রথম কবিতা, সহজ পাঠ। যে মানুষ রুগ্নতায় বোবা হয়ে গেছে, তার জন্য একটু সাহস, এক বিন্দু মানবিক হাসি, আর একটু নরম করে বন্ধুত্বের হাত রেখে বলা, ভালো থেকো।
এসব সহজ পাঠ। ভুলে যেতে যেতে দেখেছি চোখের মধ্যে জমে উঠছে জটিল জ্যামিতি, হাসিতে জমছে ধুলো, উড়ে যাচ্ছে সুস্থতার বোধ। অনেক সহজভাবে বাঁচা যায়, কিছুই লাগে না। অহেতুক কিছু কাটাকুটি, কিছু বিমূর্ত বাসনা সূচিপত্র খোলা করে দেয়। আমার দ্বিতীয় কবিতা নিরুদ্দিষ্ট বন্ধুর জন্য। কে বলে তোমার ছায়া খুবলে নিয়ে বেঁচে আছে ঘাতক সময়? কে বলে অস্ত্রই ধারালো শুধু পৃথিবীতে চিরস্থায়ী চিহ্ন রেখে যায়? মনসিজ এখনো তোমার নামে নদী হয় সম্মিলিত চোখ। বোমা বারুদের গায়ে জং ধরে, আততায়ী বেঁচে থাকে অমোঘ ঘৃণায়। তুমি ঠিক কোথায় বেড়াতে গেছো এই উষ্ণ হানাহানি ছেড়ে? শীতের শহরে যাবে নিরুদ্দেশ বলেছিলে, যেখানে হিংসা নেই, উপদ্রুত ঘৃণার পৃথিবী নেই। আমি জানি মনসিজ তীব্র এক অপেক্ষার নাম। সকলকে শুভেচ্ছা জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। কলকাতা নিবাসী কবি দীপান্বিতা হক, বিজ্ঞানে স্নাতক, কবি, জীবিকা শিক্ষকতা। কবিতা লেখেন। প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য মনের আকাশ। আসুন এখন শুনি কবি দীপান্বিতা হকের কবিতা। কবিতার নাম শুশুনিয়া। স্বর্ণাভ রক্তিম গোধূলি আলোয় হাত ছানি দেয় শুশুনিয়া। প্রাঙ্গণ সরে যায়, ধুলো ঝেড়ে শিলালিপি স্পষ্ট হয়। শোনো হে বন্ধু, এ ভাষা আমার অজানা নয়। এতে লেখা আছে রোদ বৃষ্টির গান আর কথা, আর লেখা আছে আদিম মানবের ভালোবাসার কথা। সময়কে পেছনে ফেলে আমিও হই শুশুনিয়া পাহাড়। শিলালিপিগুলো স্থাপন করি আপন হৃদয়ে। হৃদয়ের শুষ্ক প্রকোষ্ঠে জীবাশ্মেরা জেগে ওঠে জীবন্ত। ধূসর প্রান্তর সবুজ হয়, ধমনীতে রক্তধারা বহমান হয়। হিংস্র সাপদ শান্ত ছুটন্ত জীবেরা বনাঞ্চল মাতায়। গভীর হয়ে আসে বনভূমি, ধোঁয়া ধোঁয়া কালচে। প্রশান্তিময় হিংস্রতায় ভরা গভীর সে বনানী। জানা অজানা রহস্যময়তায় মোড়া সে অঙ্গখানি। ভীত শান্ত নিরুচ্চার উচ্চারণে ধারণ করি সে বনানী। এই নিয়েই কেটে যাবে সহস্র সহস্র বছর বোধ হয়। নমস্কার। পেশায় চিকিৎসক, কবিতা লেখার পাশাপাশি প্রবন্ধ লেখেন, চর্চা করেন শাস্ত্রীয় সঙ্গীতের। প্রকাশিত কবিতার বইয়ের সংখ্যা 10টি। উল্লেখযোগ্য গ্রন্থ কার্ল মার্কসের কবিতা। এখন শুনব কবি সুদীপ্ত চট্টোপাধ্যায়ের কবিতা। আমার প্রথম কবিতা মডেল 40 বছরের সুকমল দত্তের উদ্দেশ্যে, যিনি একটি কর্পোরেট সংস্থার খুব উচ্চপদস্থ কর্মচারী ছিলেন, কিন্তু আজ 2 বছর মানসিক ভারসাম্য হারিয়ে মানসিক অবসাদে তিনি গৃহবন্দী। মডেল। আমরা সব ঘাড়ে গর্দানে এক হয়ে আছি। মাটিতে মুখ গুজে স্মরণ করছি সেই দিন, যখন আমার বৃদ্ধ প্রপিতামহ কবুতরীর কণ্ঠে সোহিনী বা মাড়োয়ায় উড়িয়ে দিচ্ছেন চতুর্দশপদী সংসার। খাইয়ে দাইয়ে বড় করে তোলা আমার এই শরীর ধোঁয়া ওঠা রেস্তোরাঁয় বৈরাগীর নাভিতে লিখে রাখছে নতুন বাণিজ্য কথা। নিলামে উঠছে আমার দেহ, দর হাঁকাহাঁকির মাঝে ফুটন্ত রাত্রির জিহ্বা চিরে জেগে উঠছে শপিং মলের মতো ক্ষুধা। আমার গায়ে জড়িয়ে দিচ্ছে শেরওয়ানি, রঙিন কুর্তা,
জরির রোশনাই। কত খাবো আর এই দেহ সাজিয়ে, আমার ডাইনে বাঁয়ে সেজে উঠছে বাজার, আর শতাব্দীর বাণিজ্য সেরে আমি নিয়ে আসছি প্রপিতামহের লোভ। বড় বাড়ির চিলেকোঠার নষ্ট বিকেল, সব হিসেব মিলে গেলে দেখো ঘাড়ে গর্দানে এক হয়ে আছি। তরুণ প্রজন্মের সম্ভাবনাময় কবি সর্বাণী বেগম সম্পাদনা করেন বৈঠা নামক একটি সাহিত্য পত্রিকা। প্রকাশিত হয়েছে 2টি কবিতার বই। আসুন এখন শুনি সর্বাণী বেগমের কবিতা। সময় ছুঁয়ে ফেরা। আজ সন্ধ্যায় দেখা হলো তার মুখোমুখি। আকাশের কপালে টিপ ঝকঝক করে। 2-4টে পাখি এ আকাশ ও আকাশ ঘুরে ফিরে আস্তানায়। 1-2 করে তারা ফুটছে আকাশের গায়ে। অন্ধকার সময়, আরো ঘোরতর অন্ধকার ঘনাবে কি? মনে পড়ে গেল সেই ভাড়া বাড়ির ছাদ, উঠোন। একটা শিশু আঙুল উঁচিয়ে গুনছে, 1, 2, 3। এক অফিস ফেরত পিতা দেখাচ্ছেন, ওই দেখো ওটা সপ্তর্ষি মণ্ডল, ওইখানে কালপুরুষ, ওদিকে তাকাও ক্যাসিওপিয়া। মনে মনে জুড়ে ফেলো, দেখতে পাবে সব। শিশু জুড়ছে, আবিষ্কারের আনন্দে নাচছে হাততালি দিয়ে। আজ সন্ধ্যায় প্রান্ত যৌবনকে ছুঁয়ে গেল শৈশব। ছাদের কার্নিশের পাশে দাঁড়িয়ে প্রাপ্তবয়স্ক শিশু পাঁচিল পেরিয়ে কবরে শুয়ে বিশ্রামরত পিতা। বহুদিন পর একসাথে চাঁদ দেখা। 19শে মে পত্রিকার সম্পাদক কবি শান্তনু গঙ্গা রেডি। শৈশব কেটেছে শৈল শহর শিলংয়ে। তার জীবনের অনেকগুলো বছর কেটেছে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন শহরে। বর্তমানে পশ্চিমবঙ্গে থাকেন কবি। কবিতা লেখার পাশাপাশি লেখেন প্রবন্ধ। উল্লেখযোগ্য কবিতার বই তাম্রশাসন। এখন আমরা শুনব কবি শান্তনু গঙ্গা রেড্ডির কবিতা। প্রথম কবিতা 2008 সালে লেখা আমার কবিতার বই তাম্রশাসন থেকে পড়ছি। বড়বাবু ছোটবাবু। বড়বাবুর রঙের দোকান, ছোটবাবুর রঙের দোকান, এই দুটো দোকানের মধ্যবর্তী স্পেসে সাজাবো যতনে নামক জুয়েলারি দোকানটিকে বিরাম চিহ্ন হিসেবে প্রতিস্থাপন করা যেতে পারে। এই অক্ষর বৃত্তের বাইরে রয়ে গেছে অনন্ত আকাশ, ছায়া উপচ্ছায়া ছায়ানট। সেখানে থাকুক না মানুষেরা, পশু পাখি এবং ফুল। প্রস্ফুটিত হবার মুহূর্তে সব ফুলই থাকে সাদা, তারপর বেনিয়া সহকলা রং ঢালে জাগতিক নিয়মে। 2020 বইমেলায় প্রকাশিত এখানে আমাদের ঘর গেরস্থালি বইটি থেকে পড়ছি। প্রথম কবিতার নাম রহস্যবিদ্যা। কখন কোথায় কিভাবে ফেলে আসা যায় এ সকল গচ্ছিত ছাই ভস্য। শরীরের কলকবজার ওপর ততটা নিয়ন্ত্রণ নেই তো আর।
স্মৃতিচারণ করতে গেলেও দেখি পথ অবরোধ করে বসে আছে ওরা। ওরা কি এটাও জানে না যে এটা সার্ভিস লেন, দুদিকেই গাড়ির চলাচল জায়েজ? সামাজিক পরিমণ্ডলে বসে ভার মুক্ত হতে চাই। কোথা থেকে ভেসে আসে কারখানার উড়ো খই, ঢেকে দিতে চায় লৌকিকতার স্মৃতিকথা। অথচ কেউ কেউ জীবনটা কাটিয়ে দেয় তুড়ি মেরে ব্যাপক মুন্সিয়ানায়। দিন পঞ্জিকার পাতা উল্টাতে উল্টাতে অন্যমনস্কভাবে জড়িয়ে যায় সৃষ্টির রহস্যবিদ্যায়। এটা 19 আগস্ট মাসে লেখা। এবারে কবিতা পাঠ করবেন কবি দিশা চট্টোপাধ্যায়। কবি দিশা চট্টোপাধ্যায় এ সময়ের একজন সম্ভাবনাময় উজ্জ্বল কবি। সমসাময়িক বিভিন্ন পত্রপত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় তার কবিতা। প্রকাশিত হয়েছে বেশ কয়েকটি কবিতার বইও। আসুন শুনি কবি দিশা চট্টোপাধ্যায়ের কবিতা। কবিতার নাম স্বেচ্ছায় মৃত্যু। সমুদ্র জলে স্নান সেরে ডাঙায় উঠে দেখি আমার অঙ্গে ঢেউ। এতদিনে স্নাতক হয়েছি, এবার ফিরে আসছি আশ্রমে। মহর্ষি তার পাঠ শোনাবেন জলের উপকথা। পথের তরুছায়ারা আমাকে ডেকে জিজ্ঞেস করল, তরঙ্গিত অঙ্গ কোথায় পেলে? আমি তৎক্ষণাৎ আড়াল করে ফেলি তাকে। যদি বলে ফিরিয়ে দাও বিদ্যা, এসবের কোনো উত্তর তো নেই আমার কাছে। মনে মনে ভাবি, যত দূরে চলে গেলে দুঃখ হয়, ঠিক তত দূরেই চলে যাব একদিন। যেমন ভাবনা তেমনই কাজ। মুক্ত নির্বাসনের দিকে ফেরত যাচ্ছি, সঙ্গে স্নাতক ঢেউ। যার সাথে জীবনের উল্টো দিকে হাঁটছি, তাকে কতটুকু ভালোবাসতে পেরেছি, যাকে আশ্রমে নিয়ে যেতে ভয় হলো। অথচ তার কোনো সারা শব্দ নেই। সে নীরবে হেঁটে চলেছে আমার পাশে পাশে। ক্রসিংয়ের পর ক্রসিং পার হয়ে চলেছি দুজনে। অথচ এখনও স্পষ্ট বুঝতে পারছি না আমি জীবিত না মৃত। ত্রিশূলের মাথায় ডুগডুগির শব্দ শুনতে শুনতে আমি সমুদ্রের অতল তলে তলিয়ে যাচ্ছি। বালির ওপর স্নাতক ঢেউ আমার দিকে তাকিয়ে মুচকি হাসে। নমস্কার, সকলে ভালো থাকবেন, বাড়িতে থাকবেন। হাবড়া বাণীপুরের বাসিন্দা কবি বাসুদেব সেন কবিতা লেখার পাশাপাশি লেখেন প্রবন্ধ এবং উপন্যাস। প্রকাশিত গ্রন্থের সংখ্যা 6। চালচিত্র পত্রিকার পক্ষ থেকে সম্মানিত হয়েছেন তিনি। এখন শুনব কবি বাসুদেব সেনের কবিতা। আমার প্রথম কবিতা মৃতদেহ। আমি বেঁচে নেই, মৃতদেহ পড়ে আছে। সব বাহকেরা ফেলে রেখে গেল, বৃষ্টিতে ভিজে কোথায় গেল সব? গাছের মগডালে বুঝি আশ্রয় পেয়েছে। আমি বেঁচে নেই, মৃতদেহ পড়ে আছে। পুড়িনি আমি, কবরও দেয়নি কেউ। বিব্রত ভূমি বাসযোগ্য নয়, তাই অবোধ বন্ধুরা শান্তির কাছে চলে গেছে। আমি বেঁচে নেই, মৃতদেহ পড়ে আছে। স্বর্গ নরক কোথাও জায়গা নেই, নেই কোনো পথের ঠিকানা। কুকুরের কান্নায় আজ সব দেহ ভারী হয়ে আছে। আমার দ্বিতীয় কবিতা আকাশের ধুলোয়। বিস্তীর্ণ আকাশের ধুলোয় একটা ছাই রঙের মেঘ চিরকাল উড়ে যায়। বকের পাখায় ঝিকিমিকি আলো,
বিস্তীর্ণ আকাশের ধুলোয় আমাদের সুখ দুঃখ আনন্দ বিষাদ ভেসে যায় পরিযায়ী পাখিদের দেশে দেশে ঘোরা। বিস্তীর্ণ আকাশের ধুলোয় আলো আধারের সঙ্গম খেলে যায়, পরাধীর মাটিতে স্মৃতি ফেলে ফেলে আসা। বিস্তীর্ণ আকাশের ধুলোয় মৃত মানুষের মাংস পড়ে যায়। আমার তৃতীয় কবিতা তবুও লিখি। এখন লিখতে গেলে কলম থেমে যায়, আকাশের বুক থেকে গড়িয়ে পড়ে অশ্রু। ভালোবাসা মেয়েটির সর্বনাশ হলে চরিত্র হননের কথা বলা যায়, কিন্তু কখনোই রাষ্ট্রকে দোষ দেওয়া যায় না। উড়ন্ত পায়রারা দেখো ডানা মেলে ওড়ে, গাছে গাছে বর্ষমী ফুল সবই আছে, কিন্তু পাপড়ি ছিঁড়ে নিলে রক্তপাতের কথা বলা যায় না। গুগল ম্যাপ দেখে এগিয়ে যায় শিক্ষা, চেতনার বেলুনে ফলে উদ্দীপন ভাষা। সারাটা মন জুড়ে প্রতিবাদের ইচ্ছে হলে কিছু আর বলা যায় না। সেকলের ভয়ে লুকিয়ে থাকে শিক্ষা। একা একা বসে থাকি নিস্তব্ধ পাহাড়ের বাঁকে, দেখি একদল পড়ুয়ারা চলেছে, কানেতে ইয়ারফোন, আফিফের মন্ত্র ভাসে, মাথা থেকে পায় নমস্কার। বাংলা আই সোসাইটির অন্যতম কর্ণধার তরুণ সম্ভাবনাময় কবি সৌমিত্র রায় কবিতা লেখার পাশাপাশি তথ্য প্রযুক্তির মাধ্যমে কবিতাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার গুরু দায়িত্ব নিয়েছেন নিজের উদ্যোগেই। প্রকাশিত হয়েছে বেশ কয়েকটি কবিতার বই। সম্পাদনা করেন একটি দৈনিক ওয়েব পত্রিকাও। আসুন এখন শুনি কবি সৌমিত্র রায়ের কবিতা। শব্দব্রাউজ, শূন্যের অস্তিত্ব, কবিতারা। মেদিনীপুর, 18 সেপ্টেম্বর 2018, সকাল 7:29। কাব্যযোগ শেষে অ্যান্ড্রয়েড ছুঁয়েই কিছু লিখতে চাইছি। এই যে সকাল সকাল দেহ মনের পরিচর্যা এবং আবার কবিতায় বসা, এইভাবেই সময়কে কাজে লাগানো, এটাই স্বব্যবস্থাপনা আমার। শব্দসূত্র: কাশ দুলছে নদীর পাড়ে, কাশ, রাশি রাশি কাশ, ভোরের হাওয়ায় তাদের দুলুনি রং ছড়াচ্ছে কবির বুকে, তাও অদৃশ্য। কাশের নিজের কোনো রং নেই, কাঁসাইয়ের ঢেউয়ের নিরন্তর জন্ম মৃত্যু শূন্যের অস্তিত্বকেই বুকে ধরে বেঁচে আছে অনন্তকাল। কবিমন, আকাশ, ঢেউ চিন্তন, নদীর গতিপথে অনন্ত রহস্য আঁকছে। দুলছে অজস্র বাবলার পাতা অস্থির। এমন ছন্দে আমার কবিতারাও জানিয়ে দিচ্ছে, কবিতা তো সাহিত্যের টেকনিক্যাল শাখা, জীবন চেতনার সেরা টেকনোলজি। সব মাত্রারা ফুরফুরে হাওয়ার অস্তিত্বে, শ্বাস প্রশ্বাসের নিরন্তর রিদম কবিতার প্রযুক্তিতে, দুলে ওঠা অক্ষরে নিহিত প্রাণ। নদীর ঠিকানা নদী মনে রাখে না, সব ঢেউ জন্ম মৃত্যু ঠিকানাবিহীন। স্রোত একটাই, ফেসবুকে অজস্র কবিতার মতো। পাড়ে যে মেয়েটি বসে হাতে জাল নেমেছিল জলে, ওর জেলে রঙা কাপড়ে কাশের দুলুনি নেই, তাকানোতে শূন্যের আলো। কোচড়ের মাছেরাও বুঝিয়ে দিচ্ছে, জল কাশ জীবনের সবটুকু বর্ণহীন, রোদের রহস্য ছাড়া। কাশ দুলছে নদীর পাড়ে, দুপুরে বিষাক্ত যে রোদ, ভোরে তাই ঔষধি। দুপুরে যে জীবন বিবর্ণ, সকালে বর্ণময়। রোদ রঙা কাশে নদী পাড়ে শান্তি। অ্যাঞ্জেলিকা ভট্টাচার্য, মূলত তিনি গল্পকার,
কিন্তু তার কথায় মন খারাপ এবং আনন্দে তার প্রধান আশ্রয় কবিতা, তাই তিনি কবিতা লেখেন। প্রকাশিত হয়েছে 4টি গল্পের বই, কিন্তু এখন আমরা শুনব অ্যাঞ্জেলিকা ভট্টাচার্যের কণ্ঠে তার নিজস্ব কবিতা। চলুন শুনি কবির কবিতা। আজকে আমার প্রথম কবিতা প্রতিটি সীতার জন্য। প্রতিটি সীতারই একটি অদৃশ্য লক্ষণ রেখা থাকে। তুমি সীতা নাকি দ্রৌপদী? দ্রৌপদী তো নই, যাজ্ঞসেনীর সাহস নেই আমার। সীতার বুঝি ছিল না সাহস? ছিল তো, লক্ষণ রেখা পেরিয়ে রাবণের কাছে নিজেকে সমর্পণ করার। সে তো ছলনা রাবণের। আর যদি সীতা মনে মনে এমন কোনো পুরুষের স্পর্শ আকাঙ্ক্ষা করে? নারী মন বড় বিচিত্র, লাভের চেয়ে লোকসান খোঁজে বেশি। জানে এতে তার ক্ষতি, ক্ষতিটাকেই যদি ভালোবাসে। ক্ষতিকে কখনো ভালোবাসা যায়? জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিজেকে সঁপে দেওয়া সে তো ক্ষতি নাকি ভালোবাসা? কিছুই জানো না দেখছি। অগ্নি পরীক্ষা সীতাদের দিতে হয় প্রতিবার। জানি প্রতিটি সীতারই রাম থাকে। আমার দ্বিতীয় কবিতা। সব কিছু ভুল শিখেছি, সব কিছু ভুল শিখেছি। জানতাম দেওয়ালে পিঠ ঠেকলে সে প্রতিবাদী হয়ে সমাজের মুখে লাথি মেরে বলবে, আমি এখনো বেঁচে আছি দেখ। সব কিছু ভুল শিখেছি। তার গায়ে কেরোসিন ঢালা হলো। প্রথমবার না জ্বললেও দ্বিতীয়বার বারুদের প্রেম সে উপভোগ করলো। আমি তখন ব্লক নাম্বার তার ফোনে। সব কিছু ভুল শিখেছি। সংবাদপত্রের প্রথম পাতায় একটা জ্বলন্ত লাশ। ওসব খারাপ ছবি দেখতে নেই। সকালবেলায় পাখি নয়তো ফুল দিয়ে সুপ্রভাত, সন্ধেবেলায় মোমবাতি মিছিলে দেখা হবে, সন্ধেবেলায় প্রতিবাদী মিছিলে কথা হবে। নমস্কার। অকৈতব পত্রিকার সম্পাদক কবি তপন কোলে সম্পাদনা করেছেন স্বর্ণলতা নামক একটি পত্রিকাও। গত 40 বছর ধরে তিনি সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত। প্রকাশিত হয়েছে একটি কবিতার বই। এখন শুনব কবি তপন কোলের কবিতা। এবছর ঘন হয়ে বসা যাবে না, এবছর আর ঘন হয়ে বসা হবে না। মেঘ কিংবা বৃষ্টি রং বদল করে প্রলোভন দেখালেও না। বিরহের গান নিয়ে জানালা মুখর করে চলে গেছে দক্ষিণা বাতাস। একদিন হঠাৎ শূন্য সাদা পাতা রেখে চলে যাব গালুডিতে। তারপর অনেক শব্দের ঘর ভরে যাবে ঝরে পড়া পাতা ও পালকে। স্বপ্ন খুঁজতে যাব গাড়ি করা পরিত্যক্ত প্রাচীন দুর্গে। পেটে ভরে নেব মহুয়ার রস, চড়ে যাব নিষিদ্ধ টিলায় অনন্ত মধুজামে। তারপর একদিন খরা, বন্যা, ভূমিকম্প, মহামারী পার হয়ে তোমার শিমুলতলায়। নমস্কার। আপনারা অনেকেই নিয়মিতভাবে আমাদের কবিতা টিউবের অনুষ্ঠান দেখছেন, আপনাদের মতামত জানাচ্ছেন। আমাদের কাছে আপনাদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আপনাদের কাছে আবারও অনুরোধ করছি, আপনাদের ভালো লাগা খারাপ লাগা
সমস্ত মতামত আমাদের জানান এবং আমাদের অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক বাটনে ক্লিক করবেন এবং অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আরেকটি বিশেষ কথা আপনাদের জানানোর, আমাদের কাছে অনেক উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ কবির কবিতা এসে উপস্থিত। আমরা ধারাবাহিকভাবে সেগুলো আপনাদের সামনে উপস্থাপিত করব। এখনো যে সমস্ত কবি বন্ধুরা আপনারা আপনাদের কবিতা আমাদের পাঠিয়ে উঠতে পারেননি, তাদের কাছে অনুরোধ করছি আপনারা আপনাদের কবিতা বাড়ির থেকে ভিডিও করে আমাদের নির্ধারিত মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে